এই মেয়ে, তোমার ন্যূনতম কমন সেন্সও নেই নাকি? এভাবে না বলে চলে এলে কেন? খুব বেশি সাহস বেড়েছে না তোমার? এভাবে অচেনা অজানা একটা রাস্তায় অন্ধকারের মধ্যে বেরিয়ে গেছ। আর যাচ্ছই বা কোথায়? আমি তাকে এদিকে পাগলের মতো খুঁজছি, আর সে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। ইচ্ছে করছে ধরে। ওই মেয়ে, কানে শুনতে পাও না? তোমাকে বলছি আমি। হ্যাভ ইউ লস্ট ইয়োর মাইন্ড? কি ভেবে বের হলে বাড়ি থেকে বলো আমাকে। বলো। মায়া থতমত খেয়ে রাহাতের রাগে টকটকে লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে রইল। মৌনির কথা ভাবতে ভাবতে কখন বাসাটা থেকে বেরিয়ে রাস্তায় চলে এসেছিল মায়া নিজেও জানে না। যখন খেয়াল হলো তখন মায়া নিজেও কিছুটা ভয় পেল। কিন্তু ফিরে যাওয়ার ইচ্ছেটা মাথা থেকে ঝেড়ে ফেলে সামনের দিকে পা বাড়ালো মায়া। এই মানুষটার অপেক্ষায় থাকার মতো আর কিছুই বাকি নেই মায়ার জীবনে। জীবনের বাকি পথটা তো এই মানুষটাকে ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে মায়াকে। তাহলে এই সামান্য অন্ধকার রাস্তাকে ভয় পেয়ে আর কি হবে? এদিকে রাহাত নিজেকে সামলে নিয়ে পিছনে তাকাতেই মায়াকে না দেখতে পেয়ে বাইরের দিকে ছুটে গেল। বাড়ির ত্রিসীমানাতেও কারো ছায়া পর্যন্ত চোখে পড়ল না রাহাতের। রাহাত তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বের হল মায়াকে খুঁজতে। সন্ধ্যা হয়ে গেছে অনেক আগেই। এই অন্ধকারের মধ্যে মেয়েটা কোনো দিকে গেছে সেটাও বুঝতে পারছে না রাহাত। কোনো মতে সামনের দিকে গাড়ি চালিয়ে কিছুদূর আসার পর গাড়ির হেডলাইটের আলোয় কাউকে রাস্তা দিয়ে হাঁটতে দেখে ছুটে এলো রাহাত। মানুষটার সামনে দাঁড়িয়ে মুখের দিকে তাকিয়েই রাগে চোখ মুখ লাল হয়ে গেল রাহাতের। মায়া এখনো রাহাতের দিকে চুপ করে তাকিয়ে আছে দেখে রাহাত মায়াকে টেনে গাড়িতে বসিয়ে ধুম করে দরজাটা বন্ধ করে নিজে এসে ড্রাইভারের সিটে বসল। রাহাতের এমন কাজে মায়া ভয় পেয়ে চুপসে গেছে একেবারে। রাহাত এবারে মায়ার দিকে তাকাল। কি সমস্যা কি তোমার মায়া? চাইছোটা কি তুমি? এভাবে একা রাস্তায় বের হওয়া কতটা রিস্কি জানো না তুমি? তার উপরে এমন বেখেয়ালে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছ। পিছন থেকে হঠাৎ কোনো গাড়ি এসে ধাক্কা দিলও তো টের পেতে না। কি আর হতো স্যার? বড় জোর মরে যেতাম। অন্তত এই জীবনটা থেকে মুক্তি পেয়ে যেতাম। আর আপনিও। মায়া কথাটা শেষ করার আগেই রাহাত মায়ার ডান হাতের বাহুটা চেপে নিজের দিকে টেনে আনল। তোর খুব মরার শখ হয়েছে না? খুব শখ হয়েছে? কি এমন হয়েছে তোর যে মরে যেতে হবে? আর কখনো এমন আজাইরা কথা বলতে শুনলে কপালে তোমার খুব খারাপই আছে বলে দিলাম মায়া। স্যার ছাড়ুন। লাগছে আমার। আমি ধরেছি আর অমনি লাগছে না? আর এভাবে যে হুট করে বেরিয়ে এসেছ কি ঘটতে পারত সেটা নিয়ে বিন্দুমাত্র ধারণা আছে তোমার? এই রকম ফাঁকা একটা রাস্তায় একা কোনো সাহসে বের হলে তুমি? আনসার মি। কিছু তো হয়নি স্যার। তাছাড়া এভাবে একা চলার অভ্যেস তো করে নিতে হবে আমাকে। সব সময় তো আর আমাকে বাঁচাতে আসবেন না আপনি। নিজের লড়াইটা আমাকে নিজেকেই করতে হবে। তাই এই সামান্য এইটুকু অন্ধকার রাস্তা দেখে ঘাবড়ে থেমে গেলে চলবে বলুন? এটাকে তোমার সামান্য একটু রাস্তা মনে হচ্ছে? শহর থেকে কতটা দূর আছি ধারণা আছে তোমার? কোনো দিকে যেতে হবে? বা এটা কোনো এলাকা জানো? জানি না। তাতে কি হয়েছে? খুঁজে নিব। এ আর এমন কি? খুঁজে নিবি না? যা। এখান থেকে তুই একা একাই বাসায় যা। আমিও দেখি। নাম। রাহাত রাগে মায়াকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। মায়া সত্যি সত্যি গাড়ির দরজা ঠেলে খোলার চেষ্টা করতেই রাহাত ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল।
মায়ার মাথাটা সামনের দিকে গাড়ির সাথে ধাক্কা খাওয়ার আগেই রাহাত মায়াকে নিজের কাছে টেনে নিয়ে হাত বাড়িয়ে সিটবেল্টটা বেঁধে দিল। মায়া অবাক চোখে রাহাতের দিকে তাকিয়ে আছে। আর রাহাত নিজের রাগ সামলাতে ফুল স্পিডে ড্রাইভ করছে গাড়িটা। নিজের রাগের কারণটা রাহাতের কাছেও স্পষ্ট নয়, কিন্তু তবু মায়ার উপরে প্রচণ্ড রাগ হচ্ছে রাহাতের। কিছুতেই রাগটা কন্ট্রোল করতে পারছে না রাহাত। স্যার, একটু স্পিডটা কমান প্লিজ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো তুমি তো মরতেই চাইছিলে না? অ্যাক্সিডেন্টে তুমি আমি দুজনেই মরে গেলে তো আরও ভালো, তাই না? খুব সহজেই এত ঝামেলা শেষ হয়ে যাবে। আমি মরলে মরলাম, কিন্তু আপনাকে তো বেঁচে থাকতে হবে। অনেক কিছু জানার যে এখনো বাকি আপনার। কি কি জানার বাকি? চুপ করে থাকবে না মায়া, বলো, কি জানা বাকি? গাড়িটা আস্তে চালান প্লিজ, আমার ভয় করছে স্যার। মরতেও চাও, আবার ভয়ও পাও? বাহ, প্লিজ স্যার। আচ্ছা মায়া, আমাকে একটা কথা বলো তো, তোমার মাথায় কি সমস্যা আছে কোনো? তোমার ওই জনমানবহীন শর্টকাট রাস্তা আর আজ এমন অন্ধকারে অচেনা একটা জায়গায় একা বেরিয়ে পড়লে, তোমাকে কি করা উচিত তুমিই বলো? কি আর করবেন? তাছাড়া ওই রাস্তা দিয়ে দিনের বেলাতেই তো যেতাম। তোমার কি মনে হয় দিনের বেলায় ওই নির্জন রাস্তায় বিপদে পড়বে না? নাকি দিনে রাস্তাটা রাতের চেয়ে সেফ? আপনি এত ওভার রিয়্যাক্ট করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না আমি। কিছু যখন হয়নি তাহলে এসব আলোচনা করার কোনো কারণ আছে? আমি ওভার রিয়্যাক্ট করছি? নয়তো কি? দয়া করে এমন কেয়ার দেখিয়ে আমাকে কনফিউজড করবেন না। আপনি নিজের কাছে কতটুকু ক্লিয়ার আমি জানি না, কিন্তু আপনার এই অযাচিত কেয়ারগুলো বিষের মতো লাগছে আমার। মায়া মায়া বাইরের অন্ধকারের দিকে মুখ ঘুরিয়ে চোখ মোছায় ব্যস্ত। রাহাত কি বলবে বুঝতে পারছে না। ওর প্রতিটা কাজে প্রতিটা কথাতেই এখন মেয়েটা কষ্টই পাচ্ছে। তাই কিছু না বলে চুপ করে গাড়ি চালানোয় মন দিল রাহাত। মায়া একটু পরে নিজেকে সামলে নিয়ে রাহাতের দিকে তাকাল। জানেন, আমি আজ এখানে আপনাকে কি বলার জন্য এসেছিলাম? গত দুদিনে কত মানুষ আমাকে কত প্রশ্ন করেছে, কত কথা শুনিয়েছে, সেসবে আমি একদম কান দিইনি। ভেবেছি হয়তো আপনি কোনো কারণে আমার উপরে রেগে আছেন, তাই ওই দিন ওভাবে চলে এসেছেন। কিন্তু আজ সকালের একটা ঘটনায় আমি বাধ্য হয়েই আপনার কাছে ছুটে এসেছিলাম। ভেবেছিলাম একমাত্র আপনিই পারেন আমাকে এই বিপদটা থেকে বাঁচাতে। কিন্তু কি হয়েছে মায়াবতী? বলো প্লিজ। দেখো, আমি জানি না আমি কতটুকু হেল্প করতে পারবো তোমাকে, কিন্তু এমন কিছু হতে দিব না যা তোমাকে কষ্ট দেয়। আজ সকালে দীপ স্যার উনার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় এসেছেন। উনার বাবা মা আপনার সাথে আমার ঘটনাটা পুরোটা জানেন, তবু তারা চান। বুঝলাম না, এখানে দীপ এলো কোথা থেকে? আর ওর বাবা মা তোমাদের বাসায় কি করতে গেছে? কি চাই উনারা? বলো মায়া। উনারা চান দীপ স্যারের সাথে আমার বিয়েটা হোক। মায়ের সাথে এটা নিয়ে উনারা আজ কথা বলে গেছে। মা এখনো কিছু বলেনি, কিন্তু উনারা চাইছে এই মাসেই বিয়েটা। হোয়াট? আপনি জানেন, আমি ভেবেছিলাম এই কথাটা শোনার পর আপনি আর আমার উপরে রেগে থাকবেন না, তাই পাগলের ছুটে এসেছিলাম। কি করব বলুন? তখন তো আর জানতাম না আপনার জীবনের গল্পে আমার নামটা তো কখনো ছিলই না। মায়া, কেঁদো না প্লিজ। কাঁদছি না স্যার, অনেক বকবক করছি আজ আপনার সাথে। হয়তো আজকের পর আর আপনার সাথে আমার দেখা নাও হতে পারে, তাই একটু বেশিই বলে ফেলছি।
পারলে মাফ করে দিবেন প্লিজ। মায়া, যতটুকু জানি দীপ ছেলে হিসেবে খারাপ না। এখন পর্যন্ত অফিসে ওর কোনো ব্যাড রেকর্ড নেই। তবু তুমি কি চাও বলো? তুমি কি দীপকে বিয়ে করতে চাইছো না? আমি কি আন্টিকে কিছু বলবো? আপনি এত ভাববেন না স্যার। যা হচ্ছে সেটাই না হয় হোক। আমার ভাগ্যে যা আছে সেটা তো আমি বদলাতে পারবো না। আমি না হয় ভেবে নেব যে আমার হৃদয়ের সবটা জুড়ে আপনি থাকলেও আমার ভাগ্যে আপনি নেই। কথাগুলো বলে মায়া কিছুক্ষণ রাহাতের মুখের দিকে তাকিয়ে রইল। মায়ার মুখটা দেখে রাহাত বুঝতে পারল না মেয়েটা কষ্ট পেয়েছে নাকি অবাক হয়েছে। একটু পরে রাহাতের দিক থেকে চোখ ফিরিয়ে মায়া আবার বাইরের অন্ধকারের দিকে তাকাল। রাহাতও এক নজর মায়ার দিকে তাকিয়ে গাড়ি চালানোয় মন দিল। মায়াকে কিছু বলে সান্ত্বনা দেয়ার ভাষা নেই রাহাতের। মায়াবতীটাকে এভাবে দেখতে রাহাতেরও ভালো লাগছে না। কিন্তু কি করবে ও? ওর সবটা জুড়ে যে এখনো স্মৃতিরই বসবাস, স্মৃতিরই অধিকার। মনের মধ্যে অন্য কাউকে রেখে মায়াকে কি করে কাছে টানবে রাহাত? তাছাড়া মায়াকে ও কষ্ট ছাড়া আধো কিছু কি দিতে পারবে? এর চেয়ে না হয় মেয়েটা অন্য কারো সাথেই সুখে থাকুক। বাহ, বিয়ে হচ্ছে একজনের সাথে, আর একজন এত রাতে তোমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য বলতেই হয়। রাহাত একেবারে বাসার সামনেই মায়াকে নামিয়ে দিয়ে গেছে। যদিও মায়া বারবার বারণ করছিল, কিন্তু রাহাত মায়ার কোনো কথাই শোনেনি। গলির সামনে থেকে মাদের বাসা পর্যন্ত ওই অন্ধকার রাস্তাটুকু মায়া একা একা পার করবে সেটা কিছুতেই মানেনি রাহাত। রাহাতকে বিদায় জানিয়ে ঘড়িতে সময় দেখতে দেখতে বাসায় ঢুকেছে মায়া। একে তো রাত ৯টার মতো বাজছে, তার উপরে বাসার দরজাটা খোলা দেখে মায়া কিছুটা অবাকই হল। মাকে খুঁজতে তাদের ছোট্ট ড্রয়িং রুমটায় পা রেখেই কারো কথাগুলো শুনে রীতিমতো চমকে গেল মায়া। সোফায় বসা দীপের ঠোঁটের কোণের বাঁকা হাসিটা দেখে মায়া ভ্রু কুঁচকে তাকাল। এই লোকটা এত রাতে ওদের বাসায় কি করছে সেটাই মায়া বুঝতে পারছে না। মায়া এমন অবাক হয়ে তাকিয়ে আছে দেখে দীপ নিজেই উঠে মায়ার একদম সামনে এসে দাঁড়াল। মিস মায়াবতী, স্যারের সাথে তো বেশ অনেকটা সময় কাটালেন। তা উনি কি আশ্বাস দিলেন জানতে পারি? না মানে, উনি কি এবারে রাজি হয়েছেন আপনাকে বিয়ে করতে? অবশ্য একবার ফুলের মধু খাওয়া হয়ে গেলে ভ্রমর কি আর সেই ফুলে বসে বলুন? মুখ সামলে কথা বলুন মিস্টার দীপ। কি যা তা বলছেন আপনি? হা হা হা, আমি যা তা বলছি? সিরিয়াসলি? তা তুমি রাহাতের কাছে যাওনি আজ বিকেলে? তার হাতে পায়ে ধরে বিয়েটা করার অনুরোধ করনি তাকে? তাকেও তো দেখলাম একেবারে তোমার হাত ধরে সবার সামনে দিয়ে তোমাকে নিয়ে বেরিয়ে যেতে। তা কোথায় গিয়েছিলে বলো তো? সময়টা নিশ্চয়ই দারুণ কেটেছে তোমাদের। ছি, আপনার মতো লোকের পক্ষেই এমন নোংরা গল্প বানানো সম্ভব? একটা মেয়ে কি শুধু বসের কাছে তার শরীর বিলাতেই যায়? নাকি আপনিও এমন করেন নিজের জুনিয়র লেডি স্টাফদের সাথে? ও শাট আপ। আলোচনা তো তোমার ক্যারেক্টার নিয়ে হচ্ছে, আমার ক্যারেক্টার নিয়ে না। তাছাড়া ওয়ার্কপ্লেসে আমার ক্যারেক্টার অন্তত তোমারটার চেয়ে ক্লিন আছে। তা কি করতে গেছো রাহাতের কাছে বললে না তো? রেজিগনেশন দিতে গিয়েছিলাম। শুনেছেন আপনি? এখন বেরিয়ে যান আমাদের বাসা থেকে। আর কখনো আপনার মুখটা যেন না দেখি আমি। গেট আউট, গেট আউট, গেট আউট। আরে, এত চিৎকার করছো কেন? আর বাহ, তোমার টাইমিং সেন্স তো ভীষণ ভালো। একটা রেজিগনেশন দিতে গিয়ে 4-4.5 ঘন্টা সময় লাগে। তার উপরে কোথায় গিয়ে রেজিগনেশনটা জমা দিয়েছ কে জানে। গেট আউট মিস্টার দীপ। আমি কি করব, কি করেছি সেটার ব্যাখ্যা আমার আপনাকে দেয়ার প্রয়োজন নেই।
প্রয়োজন আছে কি নেই সেটা তোমার মাকেই না হয় জিজ্ঞেস করে নিও। উনিই সবটা বলবে তোমাকে। অবশ্য রেজিগনেশন দিয়ে ভালোই করেছ। তোমার জানের জান রাহাত স্যার আবার আজকাল নতুন পিএ মিস লিজার সাথে যা শুরু করেছে সেটা তোমার সহ্যও হতো না অফিসে থাকলে। গাছেরও খাবে, আবার তলার কুড়োবে এসবো দেখলে সহ্য হবে কি করে বলো? উনি কি করছে আমি জানতে চাইও না। তবে যাই করুক সেটা আপনার মতো নোংরা মানসিকতার লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। আহা, এখনো কি প্রেম করে নাও, করে নাও। আগামী 2 সপ্তাহ পর সেই আমার ঘরেই তো আসবে। তখন এই তেজের হিসেব সুদে আসলেই না হয় উসুল করব। নো প্রবলেম। আগামী 2 সপ্তাহ নিজের ইচ্ছে মতো উড়ে নাও। আই উইল ওয়েট ফর ইউ মাই বিউটিফুল লেডি। গেট লস্ট। ওকে ম্যাম। আপনার মা একটু বাইরে গেছে। ফিরলে উনাকেই না হয় জিজ্ঞেস করবেন। বাই ম্যাডাম। সি ইউ সুন। দীপ বাসা থেকে বের হচ্ছে এমন সময় মায়ার মা বাসায় ঢুকলেন। দীপ একটু হেসে উনার পায়ে হাত দিয়ে সালাম করে সোজা হয়ে দাঁড়াল। মা, মায়া চলে এসেছে। আপনি আর টেনশন করবেন না। আমিও এখন তাহলে আসি। আপনারা একটু সাবধানে থাকবেন। রাতের খাবারটা আমাদের সাথে খেয়ে যাও বাবা। আমার রান্না প্রায় হয়ে গেছে। তুমি আর কিছুক্ষণ। না মা, আজ না। একেবারে জামাই হয়ে এসেই না হয় অধিকার নিয়ে আপনার হাতের রান্না মুখে তুলব। আজ আসি মা। অনেক দেরি হয়ে যাব বাড়ি ফিরতে। আচ্ছা বাবা। সাবধানে যেও। জি মা। দীপ বেরিয়ে যেতেই মায়ার মা বাসায় ঢুকে মেয়েকে দেখে এগিয়ে এসে মায়ার মাথায় হাত ছুঁয়ে দিলেন। কি রে মা, এত দেরি হলো যে ফিরতে? রাহাত কিছু বলল? না মা। কিন্তু উনি এখানে কি করছে? দীপের বাবা মা এসেছিল বিকেলে। তোকে তো কত কল দিলাম, তুই তো ফোনটা রিসিভও করলি না। তোর মামা ছেলেটার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে দেখেছে। ছেলেটা ভালোই। আর ওর ফ্যামিলির সবাইও অনেক ভালো। উনাদের বাসার আশেপাশের কেউই উনাদের নামে খারাপ কিছুই বলেনি। তাই সবাই বলছে তোর বিয়েটা। মা, দেখ মায়া, রাহাত ছেলেটাও ভালো। কিন্তু ও যদি তোকে বিয়ে করতে রাজি হতো তাহলে আমি এখনো তোর মুখের দিকে তাকিয়ে না হয় রাজি হয়ে যাব। কিন্তু ও কি তোকে বিয়ে করতে রাজি আছে? না মা। কিন্তু তাই বলে এত তাড়াহুড়ো করার কি? মায়া দেখ, উইদিনের পর এলাকায় অনেকে এসব নিয়ে অনেক আজেবাজে কথা বলছে মা। সব জানার পরেও দীপ যে তোকে বিয়ে করতে রাজি হয়েছে সেটাই আশ্চর্যের কথা। মা আমার, তুই রাজি হয়ে যা। আমার এই কথাটা রাখো। তোর বিয়েটা দিয়ে আমি গ্রামের বাড়িতেই চলে যাব। সেখানেই না হয় বাকি জীবনটা কাটিয়ে দিব। তুই রাজি হয়ে যা মা। লক্ষ্মী মা আমার। ঠিক আছে মা। তোমার যা ভালো মনে হয় করো। মায়া মায়ের মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। কোনো মতে মায়ের সামনে থেকে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্লোরে বসে বিছানায় মুখ চেপে কাঁদতে শুরু করল। জীবনটা কেন ওর সাথে খেলায় মেতেছে কে জানে। দীপ এমন একজন মানুষ যাকে মায়া কখনো মন থেকে হয়তো সম্মান করতে পারবে না। অন্তত আজকে লোকটার কথাগুলো শোনার পর তো লোকটার জন্য ঘৃণা ছাড়া আর কোনো ফিলিংসই নেই মায়ার মনে। আর অন্যদিকে রাহাত। আজ রাহাতের মুখ থেকে তার জীবনের সব ঘটনা শোনার আগ পর্যন্ত মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখার অধিকারটুকু ওর ছিল। কিন্তু এখন তার জীবনে মায়া নামের কারো অস্তিত্বই কখনো ছিল না, সেটা জানার পর কোনো অধিকারে তার কথা ভাববে মায়া?
আর সেই মানুষটাও যে গত 5টা বছর ধরে যে যন্ত্রণা সহ্য করে একজনকে মনে প্রাণে ঘৃণা করে আসছে, সেই ঘটনাটার পিছনের আসল সত্যটাই বা তার সামনে কি করে তুলে ধরবে? মায়া আরও কিছুক্ষণ এভাবে বিছানায় মুখ গুজে কান্নাকাটি করার পর মুখ মুছে নিয়ে নিজের মোবাইলটা নিয়ে কারো একটা নাম্বার ডায়াল করল। ওর নিজের জীবনে কি হবে সেটা মায়া আর ভাবছে না। অন্তত মানুষটাকে এভাবে তিলে তিলে শেষ হওয়ার যন্ত্রণা দেয়া থেকে অন্তত মুক্তি দেয়ার চেষ্টা করতে পারে মায়া। সেই মানুষটার জীবন থেকে এই অতীতের ধাঁধাটার জবাব খুঁজে বের করতে পারলে মানুষটার কষ্টগুলো যদি কিছুটা লাঘন হয়, তাতেই না হয় মায়া নিজের সুখ খুঁজে নিবে। মায়া কথাগুলো ভাবতে ভাবতে কল করছিল কাউকে। কলটা রিসিভ হতেই মায়া মোবাইলটা কানে লাগালো। হ্যালো ভাইয়া, দিয়া আপুর নাম্বারটা আমাকে একটু টেক্সট করো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপুর সাথে আমার কিছু কথা আছে। আরে বাবা, সব কথা তোকে বলতে হবে নাকি? তাড়াতাড়ি নাম্বারটা দে। রাখছি। ওকে বাই। মায়া কলটা কেটে দেওয়ার সাথে সাথে একটা মেসেজ এলো মোবাইলে। এত তাড়াতাড়ি কি করে টেক্সট করেছে কথাটা ভেবে মোবাইলটা হাতে নিয়েই মায়ার আবার কাঁদতে ইচ্ছে হল। অল্প কয়েকটা শব্দের একটা মেসেজ। বাসায় সব ঠিক আছে মায়াবতী? আন্টিকে আমার হয়ে সরি বলে দিও। এতটা দেরি হবে ফিরতে আমি বুঝতেই পারিনি। মেসেজটা দেখে যতটা না কান্না পাচ্ছে ততটাই মাথায় জেদ চেপে গেছে মায়ার। একদিকে লোকটা ওর জন্য নিজের সব আবেগ তালাবদ্ধ করে রেখেছে, অন্যদিকে কিছু হলে ব্যাকুল হয়ে উঠছে, খোঁজ নিচ্ছে। কি চায় কি এই লোকটা? মায়ার আগে একবার ভাবল মেসেজের রিপ্লাই করবে না, পরে আবার কি মনে হতে একটা রিপ্লাই দিয়ে মোবাইলটা বিছানার উপরে ফেলে আবার হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে রইল। রাহাতকে করা মায়ার রিপ্লাইটা ছিল, মা আপনাকে একটা খুশির খবর দিতে বলল স্যার। 2 সপ্তাহ পরেই দীপ স্যারের সাথে উনি আমার বিয়েটা ফিক্সড করেছেন। আপনি কিন্তু অবশ্যই বড় স্যারকে নিয়ে আসবেন। কার্ড রেডি হয়ে গেলেই অফিসে পাঠিয়ে দিব। এদিকে বাসায় ফিরে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে রাহাত চিন্তা করছিল মায়ার কথা। অনেকটাই দেরি হয়ে গেছে আজ মায়ার বাসায় ফিরতে। ওর মাও নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে বকাবকি করবে অনেক। কয়েকবার কল করতে গিয়েও কেটে দিল রাহাত। পরে কি চিন্তা করে একটা মেসেজ করল মায়ার নাম্বারে। মায়া মেসেজটার রিপ্লাই দিবে কিনা সেটাও জানে না রাহাত, তবু মোবাইলটা হাতে নিয়েই বসেছিল। মেসেজের টুং শব্দটা শুনে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠেছিল রাহাতের ঠোঁটের কোণে। কিন্তু মেসেজটা পড়েই সেই হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। মোবাইলটা হাতে নিয়ে থ হয়ে বসে রইল রাহাত। এত নিষ্ঠুরভাবে রিপ্লাই পাবে মায়ার কাছ থেকে কথাটা স্বপ্নেও ভাবতে পারেনি রাহাত। 2 সপ্তাহ পর মায়ার বিয়ে, কথাটা একদম বুকে গিয়ে লাগছে রাহাতের। কিন্তু কারণটা বুঝতে পারল না রাহাত। শুধু ফ্যালফ্যাল হয়ে মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা শব্দগুলোর দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। প্রত্যেকটা শব্দ যেন ছারপোকার মতো সূক্ষ্ম কামড় বসাচ্ছে রাহাতের বুকের ভিতরে। এই অসহনীয় ব্যথাটার রহস্যও রাহাত বুঝতে পারল না। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। এই 7টা দিন রাহাত প্রায় ঘরবন্দি হয়েই কেটেছে। নয়না ভয় ভয় রাহাতের ঘরে খাবার রেখে যাচ্ছে প্রতিবেলাতেই। কখনো রাহাত সেই খাবার একটুখানি খাচ্ছে, আবার কখনো প্লেটের ঢাকনা খুলেও দেখছে না। গত 5 বছরে যে অনুভূতিটা রাহাতের হয়নি সেটা এই 7 দিনে হয়েছে। সেদিন মায়াকে বাসায় ড্রপ করে ফিরে আসার পর থেকে একটা রাতও রাহাত 2 চোখের পাতা এক করতে পারেনি। চোখ বুঝলেই একটা মিষ্টি হাসির শব্দ কানে এসে বাজে রাহাতের। মনে হয় ওর আশেপাশেই কেউ হাঁটছে, ওকে ছুঁয়ে দিচ্ছে। কিন্তু চোখ খুলে কাউকে আর দেখতে পায় না রাহাত। স্পর্শগুলো ভীষণ পরিচিত মনে হয় রাহাতের কাছে। মানুষটার শরীরের মিষ্টি মাতাল করা গন্ধটাও যেন রাহাতের জীবনে তার অস্তিত্বের কথাটা জানান দেয় প্রতিরাতে।
কিন্তু রাহাত ধরতে পারে না এটা স্মৃতি নাকি তার মায়াবতী। কিসের এক দ্বিধাদ্বন্দ্বের মাঝে দুজনকেই গুলিয়ে ফেলছে রাহাত। শুধু মানুষটা একবার সামনে এসে ওর দ্বিধাটা দূর করে না। আজ রাতেও এর ব্যতিক্রম হল না। সারাদিনের ক্লান্তিতে চোখ বুজে আসতে চায় রাহাতের, কিন্তু মস্তিষ্কের যেন ছুটি নেই। সে নিজের সাথে যুদ্ধ করে চলেছে। যুদ্ধটা স্মৃতিকে মনে প্রাণে নিজের মাঝে আগলে রাখার নাকি মায়ার দূর চলে যাওয়ার আগেই আটকানোর, সেটাই বুঝতে পারে না রাহাত। এই 7টা দিনে হাজারবার মায়াকে কল করার ভেবেছে রাহাত, কিন্তু পরক্ষণেই আবার নিজের ভাবনার গহীনে ডুবে গেছে। মনটা বেহায়ার মতো মায়াবতীর মায়াতে ধরা দিতে গিয়েও কোনো এক অদৃশ্য টানে ফিরে আসে বারবার। এই টানটাকে যেমন অগ্রাহ্য করতে পারে না রাহাত, তেমনি মায়ার দিকে মনের ছোটাও আটকাতে পারে না। মন আর দ্বিধার এই যুদ্ধে ক্লান্ত রাহাত আবার চোখ বুজে কারো উপস্থিতি অনুভব করার অপেক্ষায় থাকে। একটু পরেই কারো পা টিপে ধীর পায়ে হাঁটার শব্দ আসে রাহাতের কানে। আজ আর রাহাত চোখ মেলে তার পালানোর সুযোগ করে দেয় না। আজ তার কাছেই নিজের এই দ্বন্দ্বের মুক্তি চাইবে রাহাত। এভাবে দোটানা নিয়ে থাকা কয়দিন চলবে? আজ কেউ বুঝি খুব অভিমান করে আছে? চোখ মেলে আমাকে একটা বার দেখতেও চায় না? অভিমানী কণ্ঠটা শুনে রাহাত নিজের মনেই হাসল। এই উপস্থিতিটা রাহাত অনুভব করতে পারে ঠিকই, তবু এই অভিমানী অদৃশ্যের মান ভাঙানোর কথা ভাবতেই নিজেরই হাসি পেল রাহাতের। যাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, যার মিষ্টি গন্ধটাই শুধু নাকে এসে লাগে, তার অভিমান কি করেই বা ভাঙাবে? বুঝেছি বুঝেছি। এখন তো আর আমার জায়গা হবে না কারো মনের কোণে। সেখানে তো অন্য কেউ এসে বাসা বেঁধেছে। আসবি না আর আমি। তুমি তো আসতে চাওই না। চাইলে এভাবে হুটহাট পালিয়ে বেড়াতে না আমার থেকে। আহা, আসবো কেন? আমি তোমার উপরে কত রাগ সেটা কি তুমি জানো? আসবো কেন তাহলে? রাগ কি করেছি আমি? তুমি জানো তোমার জন্য ও কত কাঁদছে? মেয়েটাকে এত কাঁদাচ্ছ কেন তুমি? আগে তো এত খারাপ ছিলে না তুমি রাহাত। কে কাঁদছে? কাকে কাঁদিয়েছি আমি? তুমিই বলো। আমি একটু মন খারাপ করলেও তো তুমি কত ব্যস্ত হয়ে পড়তে আমার মনটা ভালো করার জন্য। এখন এমন চুপ করে কি করে বসে আছো? মেয়েটাকে এত কাঁদতে দেখেও কি করে চুপ করে থাকতে পারছো তুমি বলো তো রাহাত? কে কাঁদছে মায়া? রাহাতের কথাটা শেষ হতেই একটা খিলখিল হাসি ঝুম বৃষ্টির মতো ঝমঝম করে কানের কাছে বেজে উঠল রাহাতের। রাহাত চোখ বুজে থেকেও যেন পরিচিত মুখটা দেখতে পেল। ধবধবে সাদা শাড়ি পরনে মেয়েটার, দীঘল কালো চুলগুলো রাতের অন্ধকারেও যেন ঝলমল করছে। মেয়েটা খিলখিলিয়ে হাসতে হাসতে রাহাতের পাশে এসে রাহাতের বুকে হেলান দিয়ে বসে পড়ল। শীতল একটা ছোঁয়া রাহাতের গায়ে এসে লাগায় পাশের অদৃশ্য মানুষটাকে আলতো হাতে নিজের সাথে আঁকড়ে ধরার চেষ্টা করল রাহাত। সে আরও নিবিড় হয়ে রাহাতের বুকে মুখ গুজে হেসেই চলেছে। এ হাসি যেন এই জগতের নয়। রাহাতের মনে হচ্ছে অন্য কোনো এক জগৎ থেকে কেউ যেন হাসছে ওর বুকে মুখ লুকিয়ে। কেন এভাবে হারিয়ে গেলে স্মৃতি? আমি তো তোমাকে নিয়েই ভালো থাকতে চেয়েছিলাম। ফিরে এসো না প্লিজ। আই ওয়ান্ট ইউ। প্লিজ কাম ব্যাক টু মি। তোমাকে ফেলে এভাবে চলে যেতে হবে ভাবতে পারিনি আমিও। কিন্তু কি করব বলো? ডাক পড়েছিল যে। যেতে তো হতোই। তাই বলে এভাবে পাগলামি করলে চলে? দেখছো না তোমার মায় আমি আটকা পড়ে গেছি। আমাকে এভাবে আটকে রেখে কষ্ট দিচ্ছ কেন এত? আমি কষ্ট দিচ্ছি তোমাকে স্মৃতি? কথাটা বলতে পারলে তুমি? দিচ্ছই তো। আমাকে কষ্ট দিচ্ছ, নিজেকে কষ্ট দিচ্ছ। আর সাথে তোমার মায়াবতীটাকেও কষ্ট দিচ্ছ। ও তো তোমাকে ভালো রাখতেই চায় রাহাত।
ওকে কেন একটা সুযোগ দিচ্ছ না তুমি? আমিও তো তোমাকে ভালো রাখতে, ভালোবাসতে চাই স্মৃতি। তুমিও তো আমাকে সেই সুযোগটা দাও না। কেন বলতে পারো? তুমি সুখে থাকলেই আমার সুখ। তাতেই আমি ভালো থাকব। উহু, আমার তোমাকে চাই স্মৃতি। ফিরে এসো না প্লিজ। যে গেছে সে ফিরবে না রাহাত। কিন্তু যে আছে তাকেও যদি না আটকাও তাহলে সেও হয়তো এত দূরে চলে যাবে যে আর হয়তো সেও ফিরবে না রাহাত। আমার এই কথাটা রাখো প্লিজ। তাকে আটকাও রাহাত। আমার জন্য হলেও না হয় তাকে নিজের করে নাও প্লিজ। স্মৃতি, আমার যাওয়ার সময় হয়ে গেছে রাহাত। যাই। প্লিজ স্মৃতি, যেও না আমাকে এভাবে একলা ফেলে। আমি আসলে তোমার খুব কষ্ট হয় রাহাত। না আসলেও কষ্ট হয় জানি, কিন্তু আজকের পর আমি আর আসব না তোমার কাছে। ওকে কিন্তু তুমি কাঁদাবে না একদমই। আমি চেয়েও তোমার কাছে থাকতে পারি না রাহাত, কিন্তু যে এখনো তোমার পথ চেয়ে বসে থাকে তাকে নিজের করে নাও না রাহাত প্লিজ। অন্য কোনো দুনিয়ায় হয়তো কোনো দিন তোমার আমার দেখা হবে। ততদিন না হয় তোমার অপেক্ষাতেই থাকব আমি। যাই রাহাত। কেমন? ভালো থেকো। স্মৃতি, স্মৃতি, স্মৃতি। স্মৃতি ধীরে ধীরে সরে আসছে, টের পেতেই চোখ মেলে তাকিয়ে আর কাউকে পাশে পেল না রাহাত। আজও মেয়েটা ওকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছে। এদিকে মায়া গত কয়েকটা দিন ধরে কোথাও একটা যাচ্ছে, সেটা দীপ বুঝতে পারছে। রাহাত অফিসে যাচ্ছে না সেই খবরটাও দীপের অজানা নয়। কিন্তু মায়া কার সাথে দেখা করার জন্য প্রতিদিন বেরিয়ে যাচ্ছে, কয়েক ঘন্টা জায়গায় জায়গায় ঘুরে হন্যে হয়ে কি এমন খুঁজছে সেটাই দীপের মাথায় ঢুকছে না। সপ্তাহ খানেক পর ওদের দুজনের বিয়ে, অথচ মায়ার সেদিকে বিন্দুমাত্র আগ্রহই নেই দেখে রীতিমতো রাগে ফুঁসছে দীপ। কাজের চাপে মেয়েটাকে বেশিক্ষণ ফলোও করতে পারে না, নইলে নিজেই ওর কাহিনীর উপর থেকে পর্দা সরিয়ে দিতে পারত। দুপুরে লাঞ্চ ব্রেকের সময় মায়ার বাসার নাম্বারে কল দিয়েই যখন শুনল মেয়েটা বাসায় নেই তখনই মাথায় রক্ত উঠে গেল দীপের। নিজের কেবিনে এসে রাগে টেবিলের উপরে থাকা ফাইলগুলোকে ছুঁড়ে ফেলে দিল নিচে। দীপের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় লিজা কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে রুমের দরজায় নক করল। স্যার, এনি প্রবলেম? দরজার নকের শব্দে মুখ তুলে লিজাকে দেখে মাথায় আগুন ধরে গেল দীপের। নিজেকে কিছুটা সামলে নিয়ে লিজাকে রুমে আসতে বলে নিজেও চেয়ারে গা এলিয়ে দিল দীপ। এই মুহূর্তে কাউকে খুন করে ফেলতে পারলে হয়তো দীপের মাথাটা ঠান্ডা হতো, আর সেই কেউ একজন রাহাত হলে হয়তো আরও তাড়াতাড়ি শান্তি পেত। কিন্তু সেটা হচ্ছে না বলেই দীপের নিজেকে আরও পাগল পাগল লাগছে। দীপের এমন গুম হয়ে চেয়ারে বসে থাকা দেখে লিজার কেমন ভয় ভয় করতে লাগল। এই অফিসে চাকরি হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে, তেমন একটা কারো সাথে পরিচয় হয়নি ওর। ঠিক পরিচয় হয়নি বললে ভুল হবে। নিজে কারো সাথে আগ বাড়িয়ে যেমন কথা বলে না কারো সাথে, তেমনি কাজের বাইরে এক মুহূর্তও দেরি করে না লিজা। এখন তাই দীপের সামনে বসে থাকতে কেমন একটা ইতস্তত লাগছে লিজার কাছে। মিস লিজা, রাহাতের স্যারের সাথে আপনার বন্ডিংটা কেমন বলুন তো? জি স্যার, বলছি আপনাদের বন্ডিংটা কেমন? কি কি সার্ভিস দিতে হয় উনাকে? অফিসে বাইরে থেকে তো তেমন কিছু নজরে পড়ে না। না উনার সাথে আপনাকে মায়ার মতো চিপকে থাকতে দেখা যায়, আর না উনি আপনার জন্য ততটা ব্যাকুল হয়ে পড়েন যতটা মায়ার জন্য হতেন। কিন্তু এই অফিসের বাইরের খবরটা কি? সেখানে কতটুকু ক্লোজ আপনারা? কি সব আজে বাজে কথা বলছেন স্যার আপনি? দীপের কথাগুলো শুনে লিজা রেগে গিয়ে দাঁড়িয়ে পড়তেই দীপ হাতের ইশারায় বসতে বলে সিগারেট ধরাল।
লিজা চোখ মুখ লাল করে এখনো জায়গায় দাঁড়িয়ে আছে দেখে দীপ সিগারেটে লম্বা একটা টান দিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছেড়ে বাইরের দিকে তাকাল। দেখুন মিস লিজা, প্রশ্নগুলোর উত্তর জানা আমার জন্য ভীষণ জরুরি। আশা করি সবগুলো প্রশ্নের সত্যি জবাবটা দিবেন। আপনি হয়তো জানেন না যে আমার আর মায়ার বিয়েটা আগামী সপ্তাহে হচ্ছে, তাই বিয়ের আগে ব্যাপারটা আমার বিস্তারিত জানা দরকার। ব্যাপারটা আমার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেসব নিয়ে আপনি টেনশন করবেন না। এখন বলুন তো, এখন পর্যন্ত কয়বার? জাস্ট শাট আপ। এই নোংরা চিন্তাগুলো আপনার মতো নোংরা লোকেদের মাথাতেই আসে। রাহাত স্যার আর মায়া ম্যামের সম্পর্কটা বোঝার মতো ক্ষমতা আপনার মরার পরে আরও 10 বার জন্ম হলেও হবে না। এমন ভাব করছো যেন কর্পোরেট অফিসে আগে বাড়তে গেলে বা টিকে থাকতে গেলে কি কি করতে হয় সেটা তুমি জানোই না। এর আগেও তো দুটো অফিসে জব করেছ, 2 মাসের বেশি তো টিকতেও পারোনি। আর এটাই 3 মাস পার হয়ে গেছে, তাও আবার তেমন কোনো কাজও করতে হয় না। লোকে কিছু বোঝে না ভাবছ? মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ স্যার, নইলে আমি। এই যাও তো সামনে থেকে। তুমি না বললে আমি আসল ঘটনাটা কি বের করতে পারবো না ভেবেছ? কিন্তু একবার সবটা জানতে পারলে মায়ার সাথে সাথে তোমাকেও এক্সপোজ করব। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। ম্যাডামকে যখন আপনি বিশ্বাসই করেন না তাহলে বিয়ে করছেন কেন? লজ্জা করে না আপনার? গেট আউট। কেন করছি সেটার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই। আর তোমার পেয়ারের রাহাত স্যারকে চাইলে বলতে পারো কথাগুলো। আমিও দেখতে চাই উনি তার এই অকর্মা পিএরও কথা শোনে নাকি সিনিয়র এক্সিকিউটিভের। জাস্ট গেট আউট ফ্রম মাই রুম নাও। লিজা চোখ মুছতে মুছতে বেরিয়ে যেতেই দীপ সিগারেটে আবার লম্বা টান দিয়ে নিজের ভাবনার রাজ্যে হারিয়ে গেল। মায়াকে তো তার চাইই চাই, কিন্তু কিছুতেই মেয়েটার ধারে কাছেও সে পৌঁছাতে পারছে না। কি করা যায় আনমনে সেটাই ভাবার চেষ্টা করল দীপ। আর এদিকে লিজা এক ছুটে নিজের রুমে চলে এসেছে কাঁদতে কাঁদতে। লাঞ্চ ব্রেক চলছে, অফিসের বেশিরভাগ স্টাফই ক্যান্টিনে, তাই ঘটনাটা কেউ জানতেও পারেনি। অবশ্য জানলেও কেউ বিশ্বাস করবে কি না সেটা নিয়েও কোনো ধারণা নেই লিজার। রুমে ঢুকে দিহানকে দেখে নিজেকে আর সামলাতে পারল না মেয়েটা। দিহানের সামনেই ফ্লোরে বসে পড়ে একেবারে বাচ্চাদের মতো কান্নায় ভেঙে পড়ল। আর দিহান? সে বেচারা লিজাকে খুঁজতে রুমে এসে রুমটা খালি দেখে বেরিয়ে যাচ্ছিল। লিজাকে এভাবে ছুটে রুমে আসতে দেখে আর এমন ফ্লোরে বসে কাঁদতে দেখে থতমত খেয়ে নিজেই লিজার পাশে বসে আলতো করে বুকে জড়িয়ে নিল। এই মেয়েটার প্রত্যেকটা অশ্রুবিন্দু দিহানের বুকে ভিতরটা ক্ষত বিক্ষত করতে দিচ্ছে। তবু মেয়েটাকে সামলানোর চেষ্টা করছে দিহান। মেয়েটার কান্না না থামা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছে না দিহান। কি হয়েছে সেটাও দিহান বুঝতে পারছে না। শুধু নীরবে মেয়েটার কান্না থামানোর বৃথা চেষ্টা করা ছাড়া আর কিছুই করার নেই এখন দিহানের। লিজা, প্লিজ শান্ত হও। আমাকে বলো কি হয়েছে। এভাবে কাঁদছ কেন তুমি? এই লিজা, তাকাও আমার দিকে। লিজা মুখ না তুলেই দিহানকে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না শুরু করল। এই মানুষটাকে আজ নিজের একমাত্র অবলম্বন মনে হচ্ছে লিজার। অথচ এই লোকটাকে কত অপমানটাই না করেছে ও। লিজার এমন কান্না দেখে দিহানও রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। কি ঘটেছে সেটা বুঝতে না পারলেও ব্যাপারটা যে গুরুতর কিছু সেটা বেশ টের পাচ্ছে দিহান। নইলে লিজার মতো শান্ত মেজাজের একটা মেয়ে এভাবে ভেঙে পড়ত না। লিজাকে এভাবে দেখতে একদমই ভালো লাগছে না দিহানের। ধীর হাতে আবার লিজার চুলে বিলি কেটে দিতে দিতে ভাবনার রাজ্যে পাড়ি জমালো দিহান। এক বৃষ্টি ভেজা বিকেলে এই মেয়েটাকে প্রথমবার দেখেছিল দিহান।
ওকে দেখার পরই দিহানের মনে হয়েছে এই বৃষ্টিবিলাসীটাকেই ওর সারা জীবনের জন্য পাশে চাই। কথাগুলো ভাবতে ভাবতেই মেয়েটা ভিড়ে হারিয়ে যায় সেদিন। অবশ্য ওকে খুঁজে পেতে তেমন বেগ পেতে হয়নি দিহানের। পাশেরই একটা কলেজে অনার্সের ছাত্রী ছিল তখন লিজা। কতদিন কতভাবে মেয়েটাকে ভালোবাসার কথা জানিয়েছে দিহান, অথচ বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি এই মেয়েটা। অথচ সেদিনের সেই বৃষ্টিবিলাসীটা আজ দিহানের বুকে মুখ লুকিয়ে ফোপাচ্ছে। কান্নার দমকে যতবার মেয়েটার শরীরটা কেঁপে উঠছে ততবারই দিহানের বুকের ভেতরটা কেউ যেন ভেঙ্গেচুরে একাকার করে দিচ্ছে। 2 বছর পরও সেই একই অনুভূতি হচ্ছে দিহানের, সাথে সেই একই হারানোর ভয়ও। বলুন তো, পৃথিবীতে এমন কি কোনো জায়গা নেই যেখানে একটা মেয়েকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয় না? প্রতিদিন কাজের জন্য বাসে চড়তে কারো বিশ্রী ছোঁয়া পাবার ভয় থাকে না। প্রমোশন দেয়ার নামে রাত কাটানোর প্রস্তাব শুনতে হয়, অথবা কাজে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পরও তার পাশের একজনের ভালগার টন্ট শুনতে হয় না। এমন কি একটা দেশও নেই পৃথিবীতে? দেশ না হোক একটা শহর, একটা গ্রাম, এক টুকরো জমি? নেই একটাও। কে কি বলেছে তোমাকে লিজা? বলো আমাকে। কার এত বড় সাহস আমার জানের দিকে বাজে নজর দেয়? তার চোখজোড়া যদি আমি উপড়ে না ফেলি তো? আপনি জানেন, এর আগের দুটো অফিসেও এমনটাই হয়েছে। প্রথমবার একজন কাজ বোঝানোর নাম করে বিশ্রী করে ছুঁয়ে দিচ্ছিল বলে আমি তার গালে নিজের সব শক্তি দিয়ে চড় দিয়েছিলাম। তার কিছুই হয়নি জানেন, উল্টো আমাকেই বের করে দিয়েছে। লিজা, কোনো কোম্পানি বলো আমাকে একবার। শালাদের পথে না বসালে আমার নামও দিহান শেখাওয়াত না। আর ওই হারামজাদার নামটাও বলো। ওকে তো আমি এই দুনিয়া থেকেই বহু কষ্টে আরেকটা জব জোগাড় করেছি। সেখানেও সেইম। সেখানে তো অফিসের বস নিজেই কি বিশ্রী প্রস্তাব দিয়েছিল জানেন? ওখানে নিজেই রেজিগনেশন দিয়ে দিয়েছিলাম। ফেরার পথে মরে যেতে ইচ্ছে করছিল জানেন, শুধু মা আর রিমনের কথা ভেবে আর মরতে পারিনি। এতগুলো দিন ভয় ভয় কারো সামনেই বেশিক্ষণের জন্য দাঁড়াইনি পর্যন্ত। তবু আজ কিনা শুনতে হলো। আজ কি হয়েছে লিজা? কি বলেছে সেটা বলতে না পারলে বলো না, শুধু তার নামটা বলো তুমি আমাকে। ওরা কি ভাবে বলুন তো? একটা মেয়ে শুধু নিজের শরীর দেখিয়েই নিজের কাজ আদায় করে? লিজা, নাম বলো তুমি আমাকে। কে এসব বলেছে তোমাকে? তার কলিজাটা যদি আমি আজকে ছিঁড়ে টুকরো টুকরো করে না ফেলি। ইন্টারভিউ দিতে এখানে যখন এসেছিলাম কত ভয় হচ্ছিল। রাহাত স্যার যখন জিজ্ঞেস করলেন আগের দুটো জব কেন ছেড়ে দিয়েছি, আমি ভয়ে একটা কথাও বলতে পারিনি। মায়া আপুকে পড়ে বলেছিলাম অবশ্য আলাদা করে। চাকরিটা ভীষণ দরকার আমার, সেটাও বলেছিলাম। আপু থাকতে কখনো এত বাজে পরিস্থিতির মুখে পড়তে হয়নি আমাকে। অথচ আজ কিনা আপুর নামেও লোকটা কত কথা বলছে, বলে কিনা আপুও নাকি রাহাত স্যারের সাথে। তুমি কান্না থামাবা লিজা? নামটা বলো তুমি আমাকে, বাকি সব পড়ে শুনব। আগে লোকটার নাম বলো। নাম কি হলো বলো? দিহানের ধমক শুনে এবারে যেন ঘোর কেটে বাস্তবে ফিরে এলো লিজা। আর সাথে সাথেই দিহানকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। কাঁদতে কাঁদতে যে হেঁচকি উঠে গেছে সেটাও লিজা টের পায়নি এতক্ষণ। এবারে লজ্জায়, ভয়, আতঙ্কে একেবারে চুপ করে গেল বেচারি। এতক্ষণ কি করছিল ভেবে নিজেকেই মনে মনে বকল। দিহানও ব্যাপারটা বুঝতে পেরে লিজার মুখটা দুহাতে তুলে ধরে চোখে চোখ স্থির করল। এত কিছু যখন বলে ফেলেছ এবার লোকটার নামটাও বলে দাও প্লিজ লিজা। প্রমিস করছি তোমার নামটা সামনেও আসবে না। শুধু আমাকে ওই অমানুষটার নাম বলো।
বলো না প্লিজ। কিছু না স্যার। আপনি এখনো বসে আছেন অফিসে? স্যার তো আজও আসেনি। ইনফেক্ট পুরো সপ্তাহই স্যার আসেনি। আপনি প্লিজ ওনার সাথে বাড়িতে গিয়েই দেখা করে নিন। তোমাকে এত কথা কেউ জিজ্ঞেস করেছে? যেটা জানতে চাইছি সেটা বলো। নইলে কিন্তু এবার মাফ করব না লিজা। ছাড়ুন স্যার। তুমি প্রত্যেকবার কেন এত লুকোচুরি করো আমার সাথে? আগের বার বললে আমাকে ভালোবাসো না। ভালোবাসবে না। কেন? কারণ অন্য কাউকে বিয়ে করে সেটেলড হবে। এই তোমার সেটেলড হওয়া? তোমার উপরে রাগ করে দেশ ছেড়েছিলাম। কিন্তু কি ভাবো? তোমার কোনো খোঁজ আমি রাখিনি। তুমি গত 2 বছরে কোথায় কোথায় চাকরির অ্যাপ্লাই করেছ সেটার হিসেবও আমার কাছে আছে। তুমি শুধু নামগুলো বলো আমাকে। আমি পাতাল থেকে হলেও হারামজাদাগুলোকে তুলে আনব। বলো। লাগছে আমার। ছাড়ুন। আগেরবার তো তোমার কথায় ছেড়েছিলাম। কি লাভ হলো তাতে? বাচ্চা পেয়েছ আমাকে। তোমার ভালো না লাগলেও এবারে জোর করে হলেও তোমাকে নিজের করব আমি। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। মিস লিজা নয়, এবার মিসেস দিহান শেখাওয়াত পরিচয় মাথা উঁচু করে চলার জন্য রেডি হও। ছাড়ুন। আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে না। কাউকেই বিয়ে করা সম্ভব না আমার। তোমার ছোট ভাইয়ের নাম রিমন, রাইট? কোনো ক্লাসে যেন পড়ে লিজা? মানে? না মানে বলছিলাম রিমন এইবার ক্লাস 8-এ তো, রাইট? ধরো কাল যদি ওকে স্কুল থেকে রাস্টিকেট করা হয়, তাহলে কেমন হয় বলো তো? কি বলছেন এসব? ওকে কেন স্কুল থেকে? আচ্ছা রিমনের কথাটা না হয় বাদ দাও। তোমার মা তো রোজ সকালে বাজারে যায়, তাই না? ধরো তখন যদি একটা গাড়ি এসে জোরে ধাক্কা দিয়ে চলে যায় মাকে, হসপিটালে নেয়ার জন্য একটা লোকও এগিয়ে না এলে? দিহান। লিজা দিহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগে ফুঁসছে। এই লোকটা এমন করতে পারে স্বপ্নেও হয়তো ভাবতে পারেনি লিজা। দিহান ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটিয়ে লিজার রাগে লাল মুখটার দিকে তাকিয়ে আছে দেখে লিজা এবারে দিহানের কলার চেপে ধরে তাকালো দিহানের মুখের দিকে। দিহানও মিষ্টি হেসে লিজার কোমর জড়িয়ে ধরে সরাসরি লিজার থতমত চেহারার দিকে তাকালো। কি হলো ম্যাডাম? এখনই এভাবে কাছে টানছেন কেন এত? আগে বিয়েটা তো হতে দাও, তারপর না হয়। আপনি মানুষ? অসভ্য লোক একটা। আমার মা আর ভাইয়ের কিছু করার কথা চিন্তা করলেও খুন করে ফেলব আপনাকে আমি। আচ্ছা খুন করে ফেলো। তার আগে বলো লোকটা কে ছিল? ধ্যাত। কেউ ছিল না। ছাড়ুন। কেউ ছিল না তো? চলো তুমি। আমাকে যখন বলবেই না তাহলে রাহাতের বাসায় চলো। ও তো তোমার বশ হয় না। ওকেই বলবা। না না না। এই জবটা চলে গেলে মা আর ভাইকে নিয়ে হয়তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে আমাকে। অসম্ভব। আমি কাউকে কিচ্ছু বলতে চাই না। যান আপনি এখন। লিজা, তোমার চাকরি করতে হলে আমার অফিসে জয়েন করবা। আমার সবকিছুতেই তোমার অধিকার আছে পাগলি। যদিও আমি জানি রাহাত তোমাকে ফায়ার করবে না, তবু দেখুন এই চাকরিটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি। কারো দয়ার দান আমি চাই না। আপনি আসুন এখন। আমার কাজ আছে। দয়ার দান নাকি সেটা কয়দিন পরেই টের পাবা। সবটা গুছিয়ে নিই আগে, তারপর তোমার এই তিরিং বিরিং করাও বন্ধ করছি আমি, দাঁড়াও না। জান তো এখন। কাজ করতে দিন আমাকে। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেছে। সেদিনের পর আর স্মৃতি সত্যিই আসেনি রাহাতের স্বপ্নে।
অবশ্য রাহাতও হাজার ইচ্ছে সত্ত্বেও একটা বারের জন্যও মায়ার সাথে কোনো যোগাযোগেরই চেষ্টা করেনি। দূরে গিয়ে যে ভালো থাকবে জানে, তাকে কেন আটকাবে রাহাত? কথাগুলো ভাবতে ভাবতে কাজে মন দেওয়ার চেষ্টা করছিল রাহাত। হঠাৎ একটা নকের শব্দে চমকে মুখ তুলে দরজার দিকে তাকালো রাহাত। এই শব্দটা রাহাতের পরিচিত। প্রায় নিঃশব্দে রাহাতের রুমের দরজায় এসে দাঁড়ানো মায়াপরীটার দিকে অবাক চোখে তাকিয়ে রইল রাহাত। মায়াবতীটা সত্যি এসেছে নাকি স্বপ্ন দেখছে সেটাই বুঝতে পারছে না বেচারা। মায়া কিছুটা ইতস্তত করে আবার দরজায় নক করল। স্যার, আসব? মায়ার কণ্ঠ শুনে রাহাত তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। আরে মায়াবতী, এসো এসো। পারমিশন কেন নিচ্ছ? আমার রুমে আসতে তোমার পারমিশন লাগে নাকি? যখন বিনা পারমিশনে আসতাম তখন তো আপনার সেক্রেটারি ছিলাম স্যার। এখন তো কেউ না, না অফিসের না আপনার। মায়া, আসলেই কি কেউ না? আপনাকে কয়েকটা জিনিস দিতে এলাম স্যার। অ্যাকচুয়ালি দিতে না, ফেরত দিতে এলাম। ফেরত? কি? মায়ার হাতে থাকা শপিং ব্যাগটা এতক্ষণ রাহাতের চোখে পড়েনি। এবারে মায়া ব্যাগটা চেয়ারের উপরে রাখতেই রাহাত ভ্রু কুঁচকে মায়ার দিকে তাকাল। এত কিছু? কি আছে ব্যাগটায় মায়া? আপনার দেয়া সেদিনের গাউন, নেকলেস, ব্রেসলেট এসব। এগুলো আমার গিফট ছিল মায়াবতী। ফিরিয়ে কেন দিচ্ছ? কোনো অধিকারে আপনার গিফট নিজের কাছে রাখি বলুন তো স্যার? যদি বিয়ে হওয়ার খাতিরে এসব দিয়ে থাকেন, তাহলে এখন জবটা তো নেই। আর ভালোবাসার খাতিরে দিল, ভালোবাসাও তো নেই আমাদের। কখনো ছিলই না। আপনার ছোট ছোট কেয়ার, মুগ্ধতাগুলোকে বোকার মতো কত কিছু ভেবে বসেছিলাম আমি। এই সব জিনিস সেগুলো আরও বেশি করে মনে করিয়ে দিবে আমাকে। যদি কখনো আবার কাউকে ভালোবাসতে পারেন তাহলে তাকেই না হয় দিবেন। তোমার জিনিস আমি অন্য কাউকে কি করে দিব মায়া? না দিতে পারলে না হয় ফেলে দিবেন। মায়া, আর 5 দিন পর আমার বিয়ে স্যার। সবার আগে কার্ডটা আপনাকেই দিতে এলাম। ওহ, থ্যাঙ্কস। আমার বিয়েতে কিন্তু অবশ্যই আসবেন স্যার। ও হ্যাঁ, গায়ে হলুদেও। আমি কিন্তু অপেক্ষা করব আপনার। মায়া, আমি। প্লিজ স্যার। কাজ আছে বলে এড়িয়ে যাবেন না। আসতেই হবে। আপনাকে না পাই, আপনার শুভকামনা নিয়েই না হয় আমি আমার নতুন জীবনটা শুরু করব। আসব আমি মায়া। আসব। ধন্যবাদ স্যার। আসছি। দীপ অপেক্ষা করছে নিচে। আসছি। হুম। মায়া আর একবারও পিছনের দিকে না তাকিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। রাহাত থ হয়ে শুধু ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি মনে হতেই ধীর পায়ে কাছে ঢাকা জানলার দিকে এগিয়ে গেল রাহাত। জানালাটা দিয়ে অফিসের পার্কিংটা বেশ সুন্দর করেই দেখা যায়। সেখানে চকচকে সিলভার কালারের গাড়িটায় চোখ পড়তেই রাহাত পাশ থেকে কিছু একটা তুলে নিয়ে আক্রোশে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে হাতের মুঠোর মধ্যে পিষে ফেলার চেষ্টা করল। রাগটা সামলাতে না পেরে জিনিসটাকে রুমের ফ্লোরে আছড়ে ফেলতেই সেটা ঝনঝন শব্দে সারা ফ্লোর জুড়ে ছড়িয়ে পড়ল। রাহাত তবু ভাবলেশহীন হয়ে সোজা নিচের গাড়ির দিকেই তাকিয়ে আছে। এদিকে তার হাত কেটে যে রক্ত টুপটাপ করে ঝরছে সেই হুঁশও নেই লোকটার। রাহাত বেশ মনোযোগ দিয়ে অফিসের পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে থাকা দীপের গাড়িটার দিকে তাকিয়ে রইল। এতক্ষণে মায়ার নিচে পৌঁছে যাওয়ার কথা। তাহলে তো গাড়িটার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকার কথা নয়। মায়া কি তাহলে এখনো নিচে পৌঁছায়নি? নাকি দীপের সাথে যায়নি? কথাটা খেয়াল হতেই অজান্তেই একটা তৃপ্তির হাসি ফুটে উঠল রাহাতের ঠোঁটের কোণে। পিছন থেকে আবার দরজায় নকের শব্দ শুনেও নিজের জায়গা থেকে ফিরেও তাকাল না রাহাত। তার দৃষ্টি এখনো মায়াবতীর খোঁজে ব্যস্ত।
শফিককে আসতে বলেছিল রাহাত কিছুক্ষণ আগেই। তাই রাহাত ধরেই নিয়েছে শফিক এসেছে। ফ্লোরটা পরিষ্কার করে দিয়ে 1 কাপ কফি দিয়ে যাও তো শফিক। আর লিজাকে বলে দিও আজ আমার সব মিটিং যেন ক্যান্সেল করে দেয়। আর কেউ যেন রুমে না আসে। রাহাতের দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা 1 পা 2 করে এগিয়ে এসে ফ্লোর থেকে গ্লাসের টুকরো পরিষ্কার করাই লেগে গেল। একটু পরে হাতে কিছুটা ব্যথা অনুভব করাই রাহাত কিছুটা বিরক্ত হয়েই হাত ঝাড়া দিয়ে পিছনের দিকে ঘুরে তাকাল। আর পিছনে ফিরতেই রীতিমতো চমকে উঠল রাহাত। মায়াবতীটা ফ্লোরে বসে একমনে ভাঙ্গা গ্লাসের টুকরোগুলো একপাশে জড়ো করছে। মায়াকে সামনে দেখে রাহাতের পুরো দুনিয়াটাই যেন কয়েক সেকেন্ডের জন্য সেখানেই থমকে গেল। যাকে এক নজর দেখার আশায় সে চাতক পাখির মতো নজর পেতে বসে আছে সেই কিনা রাহাতের সামনে ফ্লোরে বসে আছে। রাহাত 1 পা 2 পা করে এগিয়ে এসে মায়ার সামনে ফ্লোরেই ধপ করে বসে পড়ল। কিছু না ভেবেই মায়ার একটা হাতে হাত রাখল। মাও চমকে উঠে হাত সরিয়ে নেয়ার চেষ্টা করতেই একটা তীক্ষ্ণ কাচের টুকরোয় হাত লেগে হাতের তালু অনেকখানি কেটে গেল। রাহাত তাড়াতাড়ি মায়ার হাতটা চেপে ধরল। ক্ষতটা গভীর না হলেও বেশ রক্ত বের হচ্ছে মায়ার হাত থেকে। আম সরি মায়া। কতখানি কেটে গেছে? ইস, সরি মায়াবতী। আরে স্যার, আমার কিছু হয়নি। কিন্তু আপনার হাতে? রাহাত মায়ার কথা শেষ হওয়ার আগেই ছুটে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। তারপর আলতো হাতে মায়ার হাতের কাটা অংশটা স্যাভলন দিয়ে মুছিয়ে দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিল। লোকটার আতঙ্কিত মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবার চেষ্টা করছে মায়া। নিজের হাতে যে কাচের টুকরোগুলো এখনো গেঁথে আছে, সেখান থেকে যে এখনো ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে সেদিকে যেন বিন্দুমাত্রও খেয়াল নেই লোকটার। উল্টো মায়ার হাতের ব্যথাটাই যেন রাহাতের বেশি ফিল হচ্ছে। রাহাত কিছু বলার জন্য মুখ তুলতেই দুজনের চোখাচোখি হয়ে গেলে মায়া কিছুটা ইতস্তত করে চোখ নামিয়ে নিল। রাহাত মায়ার হাতটা ছেড়ে দিয়ে মায়াকে টেনে ফ্লোর থেকে উঠানোর চেষ্টা করতে গিয়ে ব্যথায় কিছুটা ককিয়ে উঠল। মায়া তাড়াতাড়ি রাহাতের হাতটা ধরে আটকাল। মায়াকে উঠাতে গিয়ে রাহাতের হাতে ভাঙ্গা কাচের টুকরোগুলো আরও কিছুটা গেঁথে গেছে। স্যার, আপনি ঠিক আছেন? আম ফাইন। তোমার হাতে কি বেশি ব্যথা করছে মায়াবতী? ইস, কতখানি কেটে গেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। আরে দাঁড়ান, উঠো তুমি। নইলে দেখা যাবে আবার পা কেটে বসে থাকবা। তোমাকে এসবে হাত দিতে কে বলেছে? আশ্চর্য, ফিরে এসেছো ভালো কথা। তাই বলে এভাবে বোকার মতো কাজ করবা নাকি? চুপ, দেখি আপনার হাতটা। আরে, আমার কিছু হয়নি তো মায়াবতী। হাত দেখাতে বলেছি না আপনাকে? রাহাত নিজের হাতটা এগিয়ে দিতেই মায়া আটকে উঠল। হাতের তালুতে গ্লাসের ভাঙ্গা টুকরো গেথে কেমন বিভৎস হয়ে আছে। মায়া তাড়াতাড়ি রাহাতকে একটা চেয়ারে বসিয়ে গিয়ে খুব ধীরে কাচের টুকরোগুলো বের করল। তারপর ভালো করে ড্রেসিং করে দিয়ে হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়ে রাগী চোখে রাহাতের দিকে তাকাল। রাহাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মায়াবতীর রাগী মুখটা দেখছে। আজ কেন জানি মায়াবতীর এই অধিকারের শাসনটা দেখতে ভালো লাগছে রাহাতের। কই, এর আগে এমন অনুভূতি তো কখনো হয়নি রাহাতের। তবে আজ কেন এমন হচ্ছে? কেন মনে হচ্ছে এই মেয়েটার রাগে টুকটুকে লাল মুখটাতেও স্বর্গীয় সৌন্দর্য ফুটে উঠেছে? মায়া এবারে রাগ করে রাহাতের হাতে জোরে একটা চিমটি কাটল। রাহাত ভাবনার দুনিয়া থেকে বাস্তবে ফিরে এসে হাত ডলে মায়ার মুখের দিকে তাকাল। আউচ! আরে কি মুশকিল! চিমটি কাটলে কেন এত জোরে? কানে শুনতে পান না আপনি? হাত কেটে যে বসে আছেন, ইনফেকশন হলে কি করবেন? হ্যাঁ,
এভাবে ক্ষত জায়গা কেউ খোলা ফেলে রাখে? আরে এতটা কেটে গেছে বুঝতেই পারিনি। কেন? কি করছিলেন এত মনোযোগ দিয়ে? কাকে দেখছিলেন নিচে? আমম না, আসলে কিছু করছিলাম না, কাউকে দেখছিলাম না। তুমি আবার ফিরে এলে যে? কিছু রয়ে গেছে? হুম, রয়ে গেছেই তো। কি? মোবাইল। ভুলে আমার মোবাইলটা আপনার রুমেই রেখে চলে যাচ্ছিলাম। ওহ, আমি আরও ভাবলাম। কি ভাবলেন শুনি? না, কিছু না। এখন কোথায় যাবে? আরও পরিচিত কয়েকজনকে কার্ড দিতে যেতে হবে। ওহ, আসছি স্যার। মনে করে ডাক্তার দেখাবেন। আর সময় মতো ড্রেসিংটা চেঞ্জ করবেন। নইলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। কতটা কেটেছে? হুম, আচ্ছা। বাই স্যার। বাই মায়াবতী। মায়া আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে গেল রাহাতের রুম থেকে। মায়ার ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসি ফুটে উঠেছে বহুদিন পরে। রাহাতের মুখটা দেখেই মায়া বুঝতে পেরেছে এতক্ষণ যে লোকটা উপর থেকে মায়াকেই দেখার চেষ্টা করছিল। অথচ মুখ ফুটে কিছুতেই বলবে না সে। মাও এবার নিজের মনেই পণ করল। রাহাত সামনে এসে বিয়ে করার কথা না বলা পর্যন্ত, নিজের মনের কথা না জানানো পর্যন্ত মাও দীপের সাথে বিয়ের এই খেলাটা চালিয়ে যাবে। দীপকে যতই অসহ্য লাগুক না কেন রাহাতের জন্য মায়া না হয় তাকেও কয়টা দিন সহ্য করে নিবে। নিজের মনেই ভাবল মায়া। এবার তোমার পরীক্ষার পালা রাহাত। বিয়ের আসর পর্যন্ত আমি না হয় তোমার অপেক্ষায় থাকব। আমিও দেখি তুমি কতদিন নিজের সাথে এভাবে লুকোচুরি খেলাটা চালিয়ে যেতে পারো। কথাগুলো ভাবতে ভাবতে মায়া অফিসের গেট দিয়ে বড় রাস্তায় বের হল। মায়া চলে যেতেই রাহাত নিজের ব্যান্ডেজে বাঁধা হাতটা অন্য হাতে ছুঁয়ে দিয়ে হাসল একবার। আবার এসে আগের জায়গাটায় দাঁড়িয়ে মায়াকে মেইন বিল্ডিংয়ের গেটটা দিয়ে বেরিয়ে যেতে দেখে অবাক হল নাকি খুশি হল নিজেও জানে না রাহাত। দীপের গাড়িটা নেই সেখানে। হয়তো কিছুক্ষণ আগেই চলে গেছে। কিন্তু মায়াকে একা যেতে দেখে এত খুশি লাগছে কেন সেটাও রাহাত বুঝতে পারল না। এর মধ্যেই পিয়ন শফিক রুমে এসে রুমের ফ্লোরটা পরিষ্কার করে দিয়ে গেছে। রাহাতও এবার উৎফুল্ল মনে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করল। এই কয়দিনে বহু কাজ জমা হয়ে গেছে। সেগুলো রিকভার না করলে অনেক বড় লোকসান হয়ে যেতে পারে। এদিকে মায়া মেইন রোডে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল এমন সময় একটা সিলভার কালারের গাড়ি মায়ার সামনে এসে থামল। মায়া চমকে কিছুটা পিছিয়ে যেতেই দীপ গাড়ির জানলার কাচ নামিয়ে মায়ার দিকে তাকাল। হালকা গোলাপি রঙা একটা থ্রি পিস জামা পরনে মেয়েটার। তেমন সাজ না থাকলেও এই জামাটায় মেয়েটাকে এতটা স্নিগ্ধ লাগছে দেখেও দীপের কেন যেন রাগ লাগছে প্রচণ্ড। মায়ার হাতের নতুন ব্যান্ডেজটাও চোখ এড়াল না দীপের। মায়ার মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে পাশের দরজাটা খুলে দিল দীপ। মেয়েটা যে দীপকে একদমই আশা করেনি এখানে সেটা ওর মুখের ভঙ্গিটাই বলে দিচ্ছে। দীপের তাতে অবশ্য কিছু যায় আসে কিনা কে জানে। মায়া কিছুটা ইতস্তত করে গাড়ির সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে রইল। দীপের সাথে এক গাড়িতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে মায়ার নেই। কি হল? রাস্তার মাঝখানে এমন সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? উঠে এসো। বাসায় পৌঁছে দিচ্ছি। আপনি চলে যান দীপ। আমার একটু কাজ আছে। এখন বাসায় যাব না আমি। তাহলে কোথায় যাবে? ভরদুপুরে কি শুরু করেছ এসব? চুপচাপ উঠে এসো বলছি মায়া। আমার কাজ আছে বলছি তো। পরিচিত কয়েকজনকে কার্ড দিতে যাব। ইনভাইট করা অলমোস্ট কমপ্লিট। উনারাই বাকি শুধু। বিয়ে নিয়ে তোমার 1% আগ্রহ আছে বলে তো আমার মনেই হয় না।
তা হঠাৎ বিয়ের কার্ড বিলি করায় এত আগ্রহ কেন? নাটকটা কার সাথে করছো তুমি? নিজের সাথে, নাকি তোমার ওই রাহাত স্যারের সাথে? দেখুন দীপ, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। আর আমার কাজগুলো নাটক মনে হলে আপনার জন্য অপশন তো খোলাই আছে। কেউ আপনার হাতে পায়ে ধরে তো আমাকে বিয়েটা করতে বাধ্য করায়নি না? তাহলে এতই যদি সমস্যা আপনার আমাকে নিয়ে, তাহলে বাসায় বলে দিল এই তো পারেন যে বিয়েটা করবেন না। তাহলে তো তোমার খুব সুবিধা হয় না? স্যার বাধ্য হয়ে তোমাকে বিয়েটা করে নিবে, তাই না? সেটা হচ্ছে না মায়াবতী। আমার স্যাটিসফ্যাকশন না হওয়া পর্যন্ত তোমাকে আমি অন্য কারো হতেই দিব না। আপনার এসব আজাইরা আলাপ শোনার সময় আমার হাতে নেই। বাসায় ফিরতে হবে আমারও। আসি। মায়া দীপের গাড়িটার থেকে সরে আসার আগেই দীপ মায়ার ব্যান্ডেজ করা হাতটা চেপে ধরে মায়াকে গাড়ির ভিতরে টেনে নিয়ে গাড়িটা স্টার্ট দিল। মায়া ব্যথায় ককিয়ে উঠেও পরের মুহূর্তেই গাড়ির দরজা ধরে টানাটানি করে খোলার চেষ্টা করল। এদিকে গাড়ির স্পিডও প্রতি সেকেন্ডেই বেড়ে চলেছে দেখে কিছুটা ভয় পেয়ে গেল মায়া। চুপচাপ বসে থাকো মায়া। অযথা লাফালাফি করে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানেই হয় না। আজব তো, এভাবে জোর করে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? জোর করা কাকে বলে সেটা আজকে টের পাবে মায়া। তোমাকে বারণ করেছিলাম না রাহাতের কাছে যেতে? তবুও কোনো সাহসে গেলে ওর কাছে? খুব পাখা গজিয়েছে না তোমার? আজ তোমার পাখা ছাঁটাই করব আমি। দীপের শান্ত কিন্তু কর্কশ কণ্ঠটা শুনে রীতিমতো হাত পা কাঁপছে মায়ার। কি করতে চাইছে এই লোকটা সেটাই বুঝতে পারছে না বেচারি। তবু কেন জানি ভয় হচ্ছে মায়ার। প্রচণ্ড ভয়। চলবে।